বিদ্যুতের পর এবার পানির ভুতুড়ে বিলে দিশেহারা রাজধানীবাসী। এরই মধ্যে বেড়েছে দামও। বেআইনি বলছে ক্যাব, সমন্বয়ের দায়সারা আশ্বাস ওয়াসার। ছেলেমেয়েরা কখনো 10 টাকা 5 টাকা চাইলে আমরা সেটা দিতে পারি না, খুব কষ্টে আছি। বৈশ্বিক মন্দায় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো। অন্তত 1.5 কোটি মানুষের বেকার হওয়ার শঙ্কা। অনিয়মের আখড়া, মিরপুরের রিজেন্ট হাসপাতাল, দেয়া হয় ভুয়া কোভিড রিপোর্ট। 14 দিনে প্রায় 3.5 লাখ টাকা বিল আদায়ের অভিযোগ। নমুনা পরীক্ষায় কমেছে শনাক্তের হার। চট্টগ্রামের সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে ছাড়িয়ে নিচে নামার দাবি। চূড়া নির্ধারণের সময় আসেনি, মত বিশেষজ্ঞদের। রাজশাহী মেডিকেলের হিমঘরে প্লেব্যাক সম্রাট অ্যান্ড্রু কিশোরের মরদেহ। ছেলে মেয়ে অস্ট্রেলিয়া থেকে ফেরার পর শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফজাল হোসেন। বিদ্যুতের পর এবার পানির ভুতুড়ে বিলের বোঝা। একদিকে ময়লা, দুর্গন্ধযুক্ত পানি, তার উপর বিলের খড়গ নেমে আসায় দিশেহারা রাজধানীবাসী। করোনাকালে 3 থেকে 5 গুণ পর্যন্ত বেশি বিল আসার অভিযোগ এসেছে। বিষয়টিকে বেআইনি বলছে ক্যাব। অতিরিক্ত বিল সমন্বয়ের দায়সারা আশ্বাস ওয়াসার। পাভেল আমিনের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহর রিপোর্ট। রাজধানীর আদাবরের বাসিন্দা ফুয়াদ নাসের করোনার আগে গড়ে পানির বিল দিয়েছেন 10,000 টাকার নিচে, আর বর্তমান সময়ে ভাড়াটিয়া কমেছে, তবু গত 2 মাস বিল দিয়েছেন 25,000 টাকার উপর। একই অবস্থা কুড়িলের কুলাউড়া সহ বিভিন্ন এলাকার। ভুতুরে বিলের খপ্পরে দিশেহারা নগরবাসী। মন গড়া একটা বিল ওয়াসা দিয়ে গেল আমাদের, এখন এটা আমাকে হয়তো বা পে করতে হবে। এই বিল হয়ে গেছে, এই বিল তুমি দিতে হবে, কালেকশন করতে হবে। এরই মধ্যে 1 এপ্রিল থেকে আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ইউনিট পানির দাম 11 টাকা 57 পয়সা থেকে বাড়িয়ে 14 টাকা 46 পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ইউনিট পানির দাম 37 টাকা 4 পয়সা থেকে বাড়িয়ে 40 টাকা নির্ধারণ করা হয়েছে। হঠাৎ করে 3 টাকা 2.5 টাকা বাড়লো, 2 টাকা। বেঁচেই থাকতে পারছেন, তার খাদ্য পাচ্ছেন না, তার সামগ্রিক ক্রাইসিস। এই অবস্থায় একটা সরকারি সংস্থা কি করে দাম বাড়ায়? সুপেয় পানি নিয়ে রাজধানীবাসীর অভিযোগ দীর্ঘদিনের পুরনো। এই অবস্থার পরিবর্তন কতটুকু হয়েছে এই পানি দেখলে খুব সহজেই অনুমান করা যায়। করোনার এই সময়ে একদিকে পানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, অন্যদিকে ভুতুরে বিলের ভোগান্তিতে অতিষ্ঠ নগরবাসী। আমরা এই পানি খাইতে না, গন্ধ পায়, সবকিছু বিল দিতে আসি, তারপরে দিয়ে এরকম পানি গন্ধ পাওয়া যায়। সুপেয় পানি সরবরাহ না করে উল্টো দাম বৃদ্ধি আইনসঙ্গত নয় বলে দাবি কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের। ভুতুরে বিলের বিষয়েও ওয়াসার গাফিলতি থেকে দুষছে প্রতিষ্ঠানটি। কখনোই অধিকার পেতে পারে না সে তার মূল্য রেগুলেটেড মার্কেটে নিজে ইচ্ছা অনুযায়ী বাড়ায় নিতে পারে। এটাকে নিয়ন্ত্রণ করার সংস্থা থাকতে হবে, সরকারকে নিয়ন্ত্রণ, আইনি প্রক্রিয়া এটা নিয়ন্ত্রণ করতে হবে, ওয়াসার হাতে ছেড়ে দিতে পারে না। দায় মেনে নিলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন বাড়তি বিল সমন্বয় করা হবে। রায় যেটা হয়েছে তাই ইমপ্লিমেন্ট হবে। আরে আপনি তো প্রত্যেক মাসেই বিল দিচ্ছেন, আজকে যদি আপনার কাছে বিলটা বেশি হয়, কালকে আমাদের ফেরত দিয়ে দেওয়া হবে। পানি সরবরাহ ও পয় নিষ্কাশন আইন 1996 অনুযায়ী প্রতি বছর 5% হারে পানির দাম বাড়াতে পারে ওয়াসা বোর্ড। গত 1 যুগে 13 বার পানির দাম বাড়ানো হয়েছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ যেন অনিয়মের আখড়া। নমুনা পরীক্ষা ছাড়াই করোনার রিপোর্ট দেয়া, চিকিৎসায় অবহেলা আর লাখ লাখ টাকার অযাচিত বিল আদায়। এসবই মিরপুরের রিজেন্ট হাসপাতালের কাণ্ড। 14 দিনে একজন রোগীর বিল এসেছে প্রায় 3.5 লাখ টাকা। মার্জিয়া মোমোর রিপোর্ট। অক্সিমিটারে রোগীর শরীরে অক্সিজেনের পরিমাণ চেক করেন স্বজনরাই, কিন্তু এজন্যই 72,000 টাকা বিল ধরে হাসপাতাল। ডাক্তারের ফি ধরা হয় 45,000 টাকা। এমনিভাবে মাত্র 14 দিনে 3,42,000 টাকার ভুতুরে বিল ধরিয়ে দেয়া হয় করোনা রোগীর স্বজনকে। আমার কোন কোন সার্ভিসে কি কি টাকা লাগবে ওরা কিন্তু আমাদেরকে কিছুই বলে নাই। খালি আমি বললাম ভাই কত টাকা, ভর্তি হন, কত টাকা ভর্তি হন, টাকা না চিন্তা করেন না। কিন্তু এখন দেখলাম, আমি আজকে বিল নিলাম 3,41,000 টাকা বিল আমার। চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে প্রতারণার এমন প্রমাণ মিলেছে মিরপুরের রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে। কম খরচে চিকিৎসা দেওয়ার কথা বলে রোগীর স্বজনদের ধরিয়ে দেয়া হয় অস্বাভাবিক বিল। গলার চেন দিকে করে আমি চিকিৎসা দাঁড়াইছি,
আমার এই কষ্ট, আমার চেন কানের বিক্রি করে আমি এই পর্যন্ত আসছি। আর ওষুধ তো কিনে খাচ্ছি, এই এক একটা ওষুধ আপনার 1300-1400 টাকা, শুধু একটা সকালে ডোজ দিচ্ছে, প্রতিদিন 7000 টাকা ওষুধই লাগছে। তারপরে এই বিল আসছে, আমাকে ধরিয়ে দেওয়া হয়েছে 48,750 টাকা। চিকিৎসা না পেয়ে ভুক্তভোগী রোগীর অনেক স্বজনকে ছুটতে হয় অন্য হাসপাতালে। হাসপাতালে অনেক কিছু শুনছি, এখন আমাদের রোগী আরেক জায়গায় নেওয়ার জন্য আমরা এই শিপমেন্ট করাইতেছি। এখানে যদি সুযোগ সুবিধা ভালো না, তারপরে হাসপাতালের পরিবেশও ভালো না, এই কারণে এই জায়গায় নিতেছি ভালো চিকিৎসার জন্য। এছাড়া নমুনা সংগ্রহ করে পরীক্ষা ছাড়াই করোনা টেস্টের রেজাল্ট দেওয়ার প্রমাণও পাওয়া গেছে হাসপাতালটির বিরুদ্ধে। গত মে থেকে হাসপাতালটিতে শুরু হয় কোভিড-19 আক্রান্ত রোগীদের চিকিৎসা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুরের রিজেন্ট হাসপাতালের সামনে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রবিন। আফজাল, যদি আসলে বলতে যাই যে আপনারা আমাদের আগের প্রতিবেদনে যেটি দেখেছেন যে রাজধানীর রিজেন্ট হাসপাতালে নানা অনিয়মের চিত্র আসলে ধরা পড়েছে, ঠিক একইভাবে আমরা গতকাল র্যাবের ভ্রাম্যমাণ আদালতের যে অভিযান চালানো হয়েছিল রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখায়, সেখানে কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করেছিলাম এবং গতকাল কিন্তু এই যে রিজেন্ট হাসপাতালটি সেটি কিন্তু সেখানেও যে র্যাবের সদস্যরা মোতায়েন করা ছিলেন, কিন্তু আমরা এখানে এসে আজকে সরজমিনে এসে যেটি জানতে পারলাম যে র্যাবের সদস্যরা কিন্তু এখানে নেই এবং আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে হাসপাতালের যে মোটামুটি যে নিয়মিত কার্যক্রম যেটা আছে সেটা কিন্তু অনেকটাই যে চলমান রয়েছে। যদিও র্যাবের তরফ থেকে র্যাবের যে অভিযান চালানো হয় গতকালে, সেখানে কিন্তু আমরা যেটি দেখেছিলাম যে 2014 সালের পর তাদের যে উত্তরা শাখার যেটি রয়েছে সেটির কোনো লাইসেন্স নেই। অন্যদিকে যে এই শাখাটি অর্থাৎ মিরপুর শাখার, তাদের কিন্তু 2017 সালের পরে তাদের আর লাইসেন্স নবায়ন করা হয় নাই। কিন্তু তারপরে আমরা কিন্তু যেটি দেখছি যে আজকে এখানে মোটামুটি যে রোগী কিংবা স্বজন তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং মোটামুটি যে এখানে যে এই হাসপাতালের একজন সিইও রয়েছেন ভিতরে এবং জিএম এডমিন তিনি এখানে রয়েছেন। তো এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে, আমি এই পুরো বিষয়টি জানার জন্য কিছুক্ষণ আগে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে আমি একটু ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, যে যেহেতু গতকাল তারা এখানে র্যাব সদস্য মোতায়েন করা ছিল এবং নানা ধরনের অভিযোগ যে পাওয়া গিয়েছে তার সপক্ষে তারা বেশ কিছু আলামতও তারা সংগ্রহ করতে পেরেছিলেন এবং জমা তাদের কাছে হয়েছে, কিন্তু তারপরও কেন আসলে যে র্যাব সদস্যরা চলে গেল কিংবা এখনো হাসপাতালটির কার্যক্রম চলছে সেই বিষয়গুলো জানার জন্য র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আমি কিছুক্ষণ আগে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে আসলে যে ফোনে পাওয়া যায়নি। হয়তোবা আমরা পরবর্তীতে তার কাছ থেকে তার বক্তব্য আমরা জানতে পারবো। একটি বিষয় যদি জানাতে চাই আপনাদেরকে, যে এই যে রিজেন্ট হাসপাতাল তাদের বিরুদ্ধে কিন্তু নানা রকম অভিযোগ রয়েছে। প্রথম অভিযোগ হলো তারা ভুয়া নমুনা পরীক্ষা করাচ্ছেন এবং যে নিয়ম বহির্ভূতভাবে তারা যাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করছেন তাদের কাছ থেকে 3,500 টাকা করে নিচ্ছেন এবং অন্যদিকে যে রিপোর্টগুলো দেওয়া হচ্ছে সেগুলোও কিন্তু একটি প্রশ্নবিদ্ধ, অর্থাৎ তাদের প্রায় 6,000-এর মতন রিপোর্ট তারা আসলে যে পরীক্ষা না করে সেগুলোর যে তারা সংগ্রহের পর পরীক্ষা না করে রিপোর্ট দিয়েছেন এরকম কিন্তু তদন্তে এসেছে। তার বাইরেও অনেকের কাছ থেকে মানে অনেক টাকা হাতড়ে নেওয়া হচ্ছে বিলের নামে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। আফজাল। ভুয়া কোভিড রিপোর্ট, অস্বাভাবিক বিল নেওয়া সহ নানা অভিযোগ উঠার পরও মিরপুরের রিজেন্ট হাসপাতালের কার্যক্রম আজকে স্বাভাবিক রয়েছে, সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমায় চট্টগ্রামে করোনা সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করে নিচের দিকে নামছে বলে দাবি স্বাস্থ্য বিভাগের। একমত সিটি কর্পোরেশনের। তবে পরীক্ষার সংখ্যা বাড়াতে না পারলে সংক্রমণের চূড়া নির্ধারণ সম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সাখাওয়াত রিপোর্ট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ৩রা এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর 100 জন অতিক্রম করতে সময় লেগেছিল 1 মাস 2 দিন, আর 500 জন পেরোতে সময় লেগেছে মাত্র 9 দিন। তারপরে 7 দিনে রোগী সংখ্যা 1000, শেষ 1.5 মাসে রোগী সংখ্যা পেরিয়েছে 10,000-এ। বর্তমানে রোগী সংখ্যা 10,180 জন।
সিভিল সার্জনের দাবি, করোনার বিশেষত্ব অনুযায়ী চট্টগ্রাম জুন মাসের শেষে চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করে এসেছে। আর মেয়র বলছেন, পরীক্ষার তুলনায় শনাক্তের হার এই মাসে নেমে এসেছে। মৃত্যু হার চট্টগ্রাম যেটা 2-এর উপরে ছিল সেটা কয়েকদিন ধরে আমাদের 2-এর নিচে চলে আসছে। এগুলো সবগুলো ইতিবাচক দিক। পরীক্ষার সংখ্যা বাড়লে শনাক্তকারীর সংখ্যা বাড়বে, কিন্তু পার্সেন্টেজ বাড়ে না, পার্সেন্টেজ কমছে। এটা 12 এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী মারা যাওয়ার পর 1 মাসেরও কম সময়ে মৃতের সংখ্যা পৌঁছে যায় 100-তে। আর সবশেষ রোববার 6 জন সহ বর্তমানে মৃতের সংখ্যা 195 জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্য বিভাগ বলছে, বন্দরনগরী চট্টগ্রামে করোনা ভাইরাসের রোগীর সংখ্যা তুলনামূলক কমছে। কিন্তু আক্রান্তের পরিসংখ্যান তুলে ধরে বিশেষজ্ঞরা বলছেন, এখানকার চিত্র পুরোপুরি ভিন্ন। হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা কমছে বলে স্বাস্থ্য অধিদপ্তর দাবি করলেও বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, নানা জটিলতায় করোনা আক্রান্ত রোগীরা হাসপাতালের চেয়ে বাসাতে চিকিৎসা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সঠিক চিত্রটা এভাবে আমরা করতে পারি না, কিন্তু আমাদের হাসপাতালে ভর্তির হার অনেক কমে গেছে এবং চাপ অনেক কমে গেছে। এখনো নমুনা দেওয়ার পর দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। আগে প্রতিদিন 600 থেকে 700 নমুনা পরীক্ষা হলো, এখন তা 1300 ছাড়িয়েছে। কিন্তু পরীক্ষার হার বাড়িয়ে চূড়ান্ত সময় নির্ধারণের কথা বলছেন এই চিকিৎসক। 1000 টেস্ট করে এটা তাও 1 মাস করতে হবে, করার পরে বলা যাবে যে এটা কমছে কি বাড়ছে। এখনো এটা আগের মতোই আছে, এটা বাড়ছেও না কমছে। চট্টগ্রামে বর্তমানে বিশেষায়িত সরকারি হাসপাতালগুলো ছাড়াও 2টি ফিল্ড হাসপাতাল এবং 6টি আইসোলেশন সেন্টারে করোনা রোগীদের সেবা দেওয়া হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার ধাক্কায় টালমাটাল দেশের চাকরির বাজার। বৈশ্বিক মন্দায় কর্মী ছাঁটাইকেই উপায় হিসেবে দেখছেন বহুজাতিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। এতে আঞ্চলিক অফিসে কর্মরতরাও চাকরি হারাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই অস্থিরতার প্রভাবে বেশি ভুগবে রেমিটেন্স ও রপ্তানি নির্ভর দেশগুলোর অর্থনীতি। তাই অভ্যন্তরীণ অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করার পরামর্শ তাদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। এখন করোনার সাথে যুদ্ধ না, নিজের ক্ষুধার সাথে যুদ্ধ করতেছে মানুষ। স্বপ্নের এই শহর বহু আশার হাতছানি। টাকার হিসেবে বিকোয় সব মৌলিক প্রয়োজন, কিন্তু ইঞ্জিনিয়ারিং শেষ করে পাওয়া চাকরিটিও ছুটে যাওয়ায় নিঃস্ব হয়ে আবার ফিরে যাওয়া। কারো কারো তো ফেরার উপায়ও থাকে না। ছেলে মেয়েরা কখনো 10 টাকা 5 টাকা চাইলে আমরা সেটা দিতে পারি না। খুব কষ্টে আছি। নোটিশ আকারে কোনো ফোকাস করে নাই, তারা আমাদেরকে উইদাউট স্যালারিতে বলতেছে লং টাইম। বড় ছোট বা মাঝারি, করোনা সংকটকালে বিনা নোটিসে সংকুচিত জীবনে আরও সংকুচিত হচ্ছে দেশি বা বিদেশি সব ধরনের চাকরির বাজার। আমাকে টেলিফোন করে আমার কোম্পানি থেকে বলা হলো যে এই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আমরা রিপ্লেসমেন্টে যাচ্ছি এবং আপনি তাদের মধ্যে একজন, এবং আগামী কয়েক মাস পরে কি হবে আমি সেটাও জানি না। গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট বলছে, করোনায় চাকরি হারাতে পারেন দেশের অন্তত 1.5 কোটি মানুষ। এতে শুধু অভ্যন্তরীণ প্রতিষ্ঠান নয়, অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর চাকরিচ্যুত ও বেকারত্ব পরিস্থিতিও আশা জাগানিয়া নয়। আইএলও বলছে, আগামী 3 মাসে বিশ্বের 19.5 কোটি মানুষ তাদের চাকরি হারাতে যাচ্ছেন, যার মধ্যে 12.5 কোটির বসবাস এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে। দেশের শ্রমবাজার অলরেডি কিন্তু নানা ধরনের সমস্যা সংকুল। আমরা জানি শ্রমবাজারে 85%-এর বেশি তারা আছে অনানুষ্ঠানিক খাতে, এবং বাইরে থেকে এই শ্রমিকরা যদি ফিরে এসে এই শ্রমবাজারে জয়েন করে, তাহলে কিন্তু শ্রমবাজারের উপর একটা অতিরিক্ত চাপ আসবে। বিশ্ববাজারের অর্থনৈতিক মন্দা কাটাতে প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাইকেই একমাত্র প্রতিরক্ষা নীতি হিসেবে নিচ্ছে। ফলে গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, এই বেকারত্ব বাড়ার সাথে সাথে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়বে রপ্তানি এবং শ্রম রপ্তানি নির্ভর অর্থনৈতিক দেশগুলো। বৈদেশিক বাণিজ্যমুখী যে আমাদের দৃষ্টিভঙ্গি আছে, তার সাথে দেশের ভেতরের যে চাহিদা তাকে মাথায় রেখে এটা একটা অর্থনৈতিক পরিকল্পনাকে এখন একটা সামঞ্জস্যপূর্ণ বা ভারসাম্য তৈরি করার সুযোগ আছে। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করবার জন্য দীর্ঘমেয়াদে আমাদের আসলে অর্থনীতিকে বহুমুখীকরণ করা দরকার। গবেষণা প্রতিষ্ঠানগুলোর মতে 160 কোটি অস্থায়ী কর্মী ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। বছরের দ্বিতীয় ভাগে এই ক্ষতির পরিমাণ দাঁড়াবে 30 কোটি 50 লাখ ফুল টাইম চাকরির সমান। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলা গানের প্লেব্যাক সম্রাট অ্যান্ড্রু কিশোরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার ছেলে মেয়ে অস্ট্রেলিয়া থেকে ফেরার পর 15 জুলাই শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সাইফুর রহমান রকির রিপোর্ট।
জনপ্রিয় সঙ্গীত শিল্পী অ্যান্ড্রু কিশোরের মৃত্যুর খবরে রাজশাহী নগরীর মহিষবাতান এলাকায় ইএম ক্লিনিকে ছুটে আসেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুরা। প্রিয় শিল্পীকে এক নজর দেখার জন্য অপেক্ষা করেন তারা। তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন গুণীজনরা। পুরো অহংকার ছিল না এবং সে এত সুকণ্ঠের অধিকারী ছিল, শুধু বাংলাদেশ না ভারতও তাকে নিয়ে গিয়ে তার গানে অনেক ছবিতে তাকে গান করেছে। আমরা একটা বিশাল একটা মানুষকে হারিয়ে ফেললাম, শুধু রাজশাহী না সারা বাংলাদেশ একটা গুণী শিল্পীকে হারিয়ে ফেললাম। ওনার ছেলে অস্ট্রেলিয়া, মেয়ে অস্ট্রেলিয়া, ওনারা মানে টিকিটের অপেক্ষায় আছেন, পেলেই ওনারা চলে আসবে এবং এই দৃশ্যটির জন্য আমরা অপেক্ষা করছি। 1955 সালের 4 নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী অ্যান্ড্রু কিশোর। তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করছেন বিশিষ্টজন। ব্যথিত, আমরা একজন শিল্পীকে হারালাম, আমরা তাকে মনে রাখবো, তার গাওয়া গানগুলো আবার বাজবে, আমরা তার মধ্যে তাকে খুঁজে পাবো। প্লেব্যাক খ্যাত এই শিল্পীর চলে যাওয়ায় সঙ্গীত জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি হলো। আমরা তার মৃত্যুতে এন্ড্রুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। গত বছরের সেপ্টেম্বরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অ্যান্ড্রু কিশোর। গত 11 জুন সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরেন তিনি। সপ্তাহখানেক বাসায় কাটানোর পর তিনি রাজশাহী মহানগরীর মহিষবাতান এলাকায় বোনের ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। তার ছেলে ও মেয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর তার অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান পরিবারের সদস্যরা। তার লাশ রাজশাহী মেডিকেলের হিমঘরে রাখা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এদিকে অ্যান্ড্রু কিশোরের মৃত্যুতে শোকে কাতর তার সহশিল্পীরা। তারা বলছেন এই তারকার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। অ্যান্ড্রু কিশোর চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন বলেও আশা তাদের। আমার বিশ্বাস বাংলাদেশ যতদিন থাকবে কি একজন অ্যান্ড্রু কিশোরের কণ্ঠ ততদিন অমলিন অমর হয়ে থাকবে। তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার শোক সন্তপ্ত পরিবারের জন্য আমার সমবেদনার অন্ত নাই। অপূরণীয় ক্ষতি আসলে আমাদের পূরণ হবে কিনা জানি না। তো নতুন যারা শিল্পীরা আসেন তারা অনেক সময় পুরনো শিল্পীদেরকে এভাবে অবজ্ঞা করে কথাবার্তা বলেন, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। তো সেই জায়গায় আমি বলবো যে আমাদের শিল্পীদেরকে স্মরণ রাখা উচিত, তাদেরকে সম্মান করা উচিত। তার জন্য আমি এই দেশের প্রতিটি মানুষের কাছে বলবো একটু দোয়া করবেন। আমরা সবাই এই যে অপূরণীয় একটি ক্ষতি হয়ে গেল, এটা একমাত্র আল্লাহ পাক পারেন পূরণ করতে। দেশের গৌরব যারা নিয়ে এসেছে কণ্ঠশিল্পী হয়ে, তাদের অন্যতম একজন কণ্ঠশিল্পী ছিলেন। রাজধানীর ওয়ারিতে চতুর্থ দিনের মতো চলছে পরীক্ষামূলক লকডাউন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, তারা জানেন না গেট থেকে এসে লকডাউনের অর্থাৎ ওয়ারির যে চিত্র দেখে, ওয়ারির যে আউটার গেট অর্থাৎ জয়কালী মন্দিরের সাথে যে গেটটি রয়েছে এখানে আমরা রয়েছি, এটা কিন্তু শুধুমাত্র আজকে বের হতে দিচ্ছে, কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। এই বিষয়টা নিয়ে আসলে স্বেচ্ছাসেবকরা সকাল থেকেই এখানকার যে বাসিন্দারা রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, তাদের সাথে কিন্তু আমরা দেখছি যে অনেকটা বাকবিতণ্ডা জড়িয়ে যাচ্ছেন, কারণ তারা প্রবেশ করতে চাইছেন এবং তারা বলছেন যে গতকালও তারা এই গেট দিয়ে প্রবেশ করেছেন। কিন্তু এখানকার স্বেচ্ছাসেবকরা বলছেন যে গত 3 দিন দুটো গেটই ছিল আপনার প্রবেশ এবং বহির্গমনের জন্য উন্মুক্ত ছিল, কিন্তু আজকে থেকে গতকাল থেকে কিন্তু তারা এই গেটটি দিয়ে শুধুমাত্র বের হতে দিচ্ছেন। গত 3 দিন দুটো গেটই ছিল আপনার প্রবেশ এবং বহির্গমনের জন্য উন্মুক্ত ছিল, কিন্তু আজকে থেকে যে ওয়ারি লকডাউন এলাকা ঘোষণা করার পরে কিন্তু এখানে সাধারণ ছুটি অন্তর্ভুক্ত করা বা সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কিন্তু আমরা এখানে সরকারি এবং বেসরকারি বিভিন্ন ব্যাংকের চাকরিজীবীরা রয়েছেন, তাদের সাথে কথা হয়েছে এখানে সাধারণ ছুটি অন্তর্ভুক্ত করা বা সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কিন্তু আমরা এখানে অনেক সরকারি এবং বেসরকারি বিভিন্ন ব্যাংকের চাকরিজীবীরা রয়েছেন, তাদের সাথে কথা হয়েছে। তারাও তাদের প্রতিষ্ঠান থেকে ছুটির বিষয়ে অর্থাৎ তাদের অফিস থেকে তাদের ছুটি দিয়েছে কিনা বা ছুটি দেওয়া, কেউ অফিস আদালত হাসপাতালে যাবেন, ডাক্তার দেখাতে যাবেন, রোগী অসুস্থ বিভিন্ন জায়গায় যাবেন, এরকম বিভিন্ন অজুহাত দেখে কিন্তু আসলে
দীর্ঘ সারি দিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু সকাল অফিস আদালত হাসপাতালে যাবেন, ডাক্তার দেখাতে যাবেন, রুগী অসুস্থ বিভিন্ন জায়গায় যাবেন, এরকম বিভিন্ন অজুহাত দেখে কিন্তু আসলে দীর্ঘ সারি দিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু সকাল থেকে বেরোচ্ছেন তারা। এই বিষয়টি অনেকটা বলা রয়েছেন শুধু স্বেচ্ছাসেবক নয়, আইন শৃঙ্খলা বাহিনী বা লকডাউন বাস্তবায়নের যে সংশ্লিষ্ট সংস্থাগুলির কর্মীরা রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে পর্যাপ্ত স্বাস্থ্য সামগ্রী বা স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা এখানে দেখছি না। আইন শৃঙ্খলা বাহিনী বা লকডাউন বাস্তবায়নের যে সংশ্লিষ্ট সংস্থাগুলির কর্মীরা রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে পর্যাপ্ত স্বাস্থ্য সামগ্রী বা স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা এখানে দেখছি না। এই বিষয়গুলি কিন্তু নিয়ে তারা বারবার বলছেন যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে যে এখানে যেন অন্তত হাত ধোয়ার ব্যবস্থা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদ্যুতের পর এবার পানির ভুতুড়ে বিলে দিশেহারা রাজধানীবাসী। এর মধ্যেই বেড়েছে দামও, বেআইনি বলছে ক্যাব, সমন্বয়ের দায়সারা আশ্বাস ওয়াসার। ছেলেমেয়েরা কখনো 10 টাকা 5 টাকা চাইলে আমরা সেটা দিতে পারি না, খুব কষ্টে আছি। বৈশ্বিক মন্দায় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো। অন্তত 1.5 কোটি মানুষের বেকার হওয়ার শঙ্কা। অনিয়মের আখড়া মিরপুরের রিজেন্ট হাসপাতাল, দেয়া হয় ভুয়া কোভিড রিপোর্ট। 14 দিনে প্রায় 3.5 লাখ টাকা বিল আদায়ের অভিযোগ। নমুনা পরীক্ষায় কমেছে শনাক্তের হার। চট্টগ্রামের সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে ছাড়িয়ে নিচে নামার দাবি। চূড়া নির্ধারণের সময় আসেনি, মত বিশেষজ্ঞদের। রাজশাহী মেডিকেলের হিমঘরে প্লেব্যাক সম্রাট অ্যান্ড্রু কিশোরের মরদেহ। ছেলে মেয়ে অস্ট্রেলিয়া থেকে ফেরার পর শেষকৃত্য 15 জুলাই। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।